আলাইকুম। স্যার, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের ফান্ডামেন্টালস অফ অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি চতুর্থ অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। আমাদের অধ্যায়টি হচ্ছে স্পেকট্রোফটোমেট্রিক অ্যানালাইসিস। এটাকে বাংলা আমরা বলছি বর্ণালী ফটোমিতীয় বিশ্লেষণ। সংজ্ঞাটি জেনি। বর্ণালী ফটোমিতীয় বিশ্লেষণ কাকে বলবো এটা আমরা একটু জেনে নেই। রসায়ন বিজ্ঞানের একটি শাখা, যেখানে পদার্থের বর্ণালী বিশ্লেষণ করে এর পরিমাণ, ধর্মাবলী, বিক্রিয়ার ধরন ইত্যাদি আমরা নির্ধারণ করে থাকি। রসায়ন বিজ্ঞানের সেই শাখাটিকে বর্ণালী ফটোমিতীয় বিশ্লেষণ বলা হয়ে থাকে। এটা তোমরা একটু লিখে নিও, আর তোমাদের কাছে তো ভিডিও থাকবেই। বর্ণালী ফটোমিতীয় বিশ্লেষণের ডেফিনেশনটা আমরা জেনে নিলাম। আমাদের বর্তমান অধ্যায় হচ্ছে স্পেকট্রোস্কোপিক অ্যানালাইসিস। এখানে আমাদের যে ইম্পর্টেন্ট কিছু টার্ম আছে সেই টার্মগুলো আমরা এখন দেখব। যেমন একটি টার্ম হচ্ছে অ্যাবজর্পশন কার্ভ। অ্যাবজর্পশন কার্ভ আমরা কাকে বলবো? যে সকল পদার্থ আলো শোষণ করতে পারে তাদের উপরে যখন আমরা আলোক রশ্মি নিক্ষেপ করি, তখন সকল পদার্থ একই তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শোষণ করে না, বা একটি পদার্থ সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শোষণ করতে পারে না। পৃথক পৃথক পদার্থ পৃথক পৃথক তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে থাকে। কোনো পদার্থ যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শোষণ করে তা ওই পদার্থেরই একটি বিশেষ বৈশিষ্ট্য। সোডিয়াম যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, পটাশিয়াম সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে না। এজন্য সোডিয়ামের একটি বিশেষ বৈশিষ্ট্য, তার সে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে থাকে। যদি শোষিত আলোকের মাত্রা, যেটাকে আমরা বিশ্বশন বলি, ইংরেজিতে অ্যাবজর্বেন্স বলি, অ্যাবজর্বেন্সকে তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীতে আমরা যদি একটি গ্রাফ অঙ্কন করি, তখন এই গ্রাফ থেকে যে লেখচিত্রটি আমরা পাই সেই লেখচিত্রটিকে আমরা বলি অ্যাবজর্পশন কার্ভ বা শোষণ কার্ভ। আশা করি বুঝতে পারছো। স্পর্শ সাহা লেখাটি দেখা যাচ্ছে? জি স্যার। স্পষ্ট দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার, একদম ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে অ্যাবজর্পশন কার্ভ কাকে বলে এটা আমরা দেখে নিলাম। অ্যাবজর্পশন কার্ভ গুলো কেমন দেখতে, কেমন হয় সেটা চলো আমরা দেখে আসি। অ্যাবজর্পশন কার্ভ যেমন দেখো, আমি এখানে প্রথমে দেখিয়েছি যে এখানে একটা দ্রবণের মধ্যে আমি আলো ফেলেছি, যার তীব্রতা হচ্ছে I0, এবং দ্রবণের মধ্য দিয়ে পাস হয়ে যাওয়ার পরে তার তীব্রতা হচ্ছে IT। এখন এই যে আলো দ্রবণের মধ্য দিয়ে যখন প্রবেশ করেছে, কিছু আলো দ্রবণ কর্তৃক শোষিত হয়েছে, অ্যাবজর্ব হয়েছে। সেই অ্যাবজর্বেন্সের পরিমাণ এবং যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো এই দ্রবণের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, সেটাকে যদি আমরা এক্স অক্ষে এবং অ্যাবজর্পশন যেটা হয়েছে সেটাকে যদি আমরা ওয়াই অক্ষে প্লেস করি, তাহলে এইরকম একটি লেখচিত্র আমরা পাই। এই লেখচিত্রগুলাকেই মূলত আমরা অ্যাবজর্পশন কার্ভ বলে থাকি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ লেখচিত্রটি। এরকম লেখচিত্র আমরা আরো অনেক দেখব। শাম্মী আক্তার দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ওকে। জাহাঙ্গীর দেখতে পাচ্ছ কিনা? পরাগ, শহীদুল? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে অ্যাবজর্পশন কার্ভের চিত্রটি আমরা দেখলাম। অ্যাবজর্পশন কার্ভটা কিভাবে সৃষ্টি হয় সেটা হচ্ছে, দ্রবণের মধ্য দিয়ে যখন আমরা কোনো পদার্থের মধ্য দিয়ে যখন আলোক রশ্মি আমরা পাস করাই, তখন ওই দ্রবণ কর্তৃক বা পদার্থ কর্তৃক কিছু পরিমাণ আলো শোষিত হয়। সেটাকে আমরা আলোকের ডেনসিটি বলে থাকি, যে আলোটুকু শোষিত হয়।
সেই ডেনসিটিকে আমরা অ্যাবজর্পশন হিসাবে ওয়াই অক্ষে বসিয়েছি, এবং যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্রবণের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে সেটাকে আমরা ওয়াই অক্ষে এক্স অক্ষে বসিয়েছি, ফলে যে লেখচিত্রটি পেয়েছি এটাকে আমরা অ্যাবজর্পশন কার্ভ বলতেছি। অ্যাবজর্পশন কার্ভ চেনার পরে যে তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি আমরা প্রবেশ করেছি সেই রশ্মিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে তারা সবাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এখন আমরা জেনে নেব ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে ওই রকম বিকিরণ যারা প্রবাহের দিকের সঙ্গে পরস্পর সমকোণে অবস্থিত একটি বৈদ্যুতিক ক্ষেত্র এবং একটি চুম্বক ক্ষেত্র নিয়ে প্রবাহিত হয়, এবং যা কোনো মাধ্যম ছাড়াই আলোর গতিবেগে তরঙ্গ আকারে প্রবাহিত হতে পারে। এই ধরনের বিকিরণকে আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণ বলে থাকি। তড়িৎচুম্বকীয় বিকিরণের পদার্থ আমরা জানি যে সকল তড়িৎচুম্বকীয় বিকিরণ বিভিন্ন পদার্থ বিভিন্ন দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ শোষণ করে থাকে। বিশেষ করে আমাদের যে জৈব যৌগ আছে, জৈব যৌগের ক্ষেত্রে আমরা কিছু স্পেসিফিক তড়িৎচুম্বকীয় বিকিরণ ব্যবহার করে থাকি, যেমন অতিবেগুনি রশ্মি ব্যবহার করি, দৃশ্যমান অঞ্চলের রশ্মি ব্যবহার করি, অবলোহিত এবং রেডিও ফ্রিকোয়েন্সি অঞ্চলের রেডিয়েশন আমরা ব্যবহার করে থাকি। আমাদের বর্তমান যে অধ্যায়, এই অধ্যায়ে আমরা যে তড়িৎচুম্বকীয় বিকিরণটি জড়িত সেটা হচ্ছে অতিবেগুনি এবং দৃশ্যমান অঞ্চলের রেডিয়েশন। তো আমরা এখন জেনে নিব অতিবেগুনি এবং দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য এবং তার ফ্রিকোয়েন্সিটা জেনে নেব। প্রথমে দেখতেছি আমরা অতিবেগুনি অঞ্চলের যে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে 2 থেকে 400 ন্যানোমিটারের মধ্যে, এবং তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.5 ইন্টু 10^17 থেকে 7.5 ইন্টু 10^14 হার্টজ পর্যন্ত। এটা হচ্ছে অতিবেগুনি অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি। তারপর চলো আমরা জানি যে দৃশ্যমান অঞ্চলের, আমাদের যে দৃশ্যমান অঞ্চল আছে সেখানে যে রশ্মিটি আমরা ব্যবহার করি তাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সির রেঞ্জটা আমরা দেখে নিই। ভিজিবল অঞ্চলে তোমরা জানো সবাই, ভিজিবল অঞ্চলের যে দৃশ্যমান অঞ্চলের যে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ সেটা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার, এবং এর যে ফ্রিকোয়েন্সি আছে ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার অতিবেগুনি অঞ্চলের পরের থেকে শুরু, তার ফ্রিকোয়েন্সি 7.5 10^14 থেকে 4.3 10^14 হার্টজ পর্যন্ত। তাহলে অতিবেগুনি অঞ্চল এবং দৃশ্যমান অঞ্চলের পরিচয় আমরা পেয়ে গেলাম। এখন অতিবেগুনি এবং দৃশ্যমান যে বর্ণালী নীতি আছে, এই বর্ণালী নীতির মূলনীতি আমরা কথা বলবো, মূলনীতি আলোচনা করব। চলো আমরা জানি যে কোন অণু দৃশ্যমান বা অতিবেগুনি রেডিয়েশন, যার তরঙ্গ দৈর্ঘ্য আমি এখন উল্লেখ করেছি 2 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে, অতিবেগুনি থেকে দৃশ্যমান পর্যন্ত। এদের উপরে যখন কোনো অণুর উপরে যখন আমরা এই রেঞ্জের, এই তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জের রশ্মিকে আমরা তার উপরে সে শোষণ করে, আবার তার এখান থেকে এই রেঞ্জের মধ্যে রশ্মি বিকিরিত হতে থাকে, তখন তার ইলেকট্রনীয় শক্তি স্তরের পরিবর্তন ঘটে। অণুটির ইলেকট্রনীয় শক্তি স্তরের পরিবর্তন ঘটে। অণুটি তখন নিম্নতর ইলেকট্রনীয় শক্তি স্তর থেকে উচ্চতর ইলেকট্রনীয় শক্তি স্তরে স্থানান্তরিত হয়, অথবা উচ্চতর ইলেকট্রনীয় শক্তি স্তর থেকে নিম্নতর ইলেকট্রনীয় শক্তি স্তরে পতিত হয়। এই জাতীয় শক্তি পরিবর্তনের ফলে যে বর্ণালী উৎপন্ন হয়ে থাকে সে বর্ণালীকে আমরা অতিবেগুনি দৃশ্যমান বর্ণালী বলে থাকি। আশা করি তোমরা অতিবেগুনি দৃশ্যমান বর্ণালী কাকেই বলবে এটা বুঝতে পেরেছো। অতিবেগুনি দৃশ্যমান বর্ণালীর সংজ্ঞা তোমাদের আসে, এখান থেকে সংজ্ঞাটি লিখবা। কোনো অণু দৃশ্যমান বা অতিবেগুনি রশ্মি রেডিয়েশন শোষণ বা নিক্ষেপ করলে তার ইলেকট্রনীয় শক্তি স্তরে পরিবর্তন ঘটে, ফলে অণুটি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে পতিত হয়। এই অবস্থায় যে শক্তির পরিবর্তন হয়, এই শক্তির পরিবর্তন ব্যবহার করে যে বর্ণালী উৎপন্ন করা হয় তাকে অতিবেগুনি দৃশ্যমান বর্ণালী বলা হয়ে থাকে। শহীদুল শুনতে পাচ্ছ? শহীদুল?
শহীদুল শুনতে পাচ্ছ কিনা? আনোয়ার শুনতে পাচ্ছ? হ্যালো আনোয়ার, জি স্যার, শুনতে পাচ্ছি। লেখা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, ঠিক আছে। আমরা অতিবেগুনি দৃশ্যমান বর্ণালীর মূলনীতি নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমরা যেটা বলছি যে প্রথমে সংজ্ঞাটি দিলাম যে অতিবেগুনি দৃশ্যমান বর্ণালী আমরা কাকে বলবো। এখন আমরা আরেকটু আলোচনার ব্যাপকতায় চলে যাই। অতিবেগুনি ও দৃশ্যমান বর্ণালী, যেটাকে আমরা ইলেকট্রনীয় বর্ণালী বলে থাকি, তারা কিন্তু রেখা প্রকৃতির নয়, তারা হচ্ছে ব্যান্ড প্রকৃতির। এই ব্যান্ডের মধ্যে আমরা দেখতে পাই অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখা থাকে, যাদেরকে আমরা সূক্ষ্ম গঠন বা ফাইন স্ট্রাকচার বলে থাকি। কারণ হিসেবে বলা হয় যে প্রতিটি ইলেকট্রনীয় শক্তি স্তরে একাধিক কম্পন শক্তি স্তর বিদ্যমান থাকে এবং প্রতিটি কম্পন শক্তি স্তরে একাধিক আবর্তন শক্তি স্তর বিদ্যমান থাকে। তাহলে দেখতে পাচ্ছি আমরা ইলেকট্রনীয় শক্তির পরিবর্তন যখন ঘটে, তখন পাশাপাশি কম্পন শক্তি স্তরের পরিবর্তন ঘটে এবং আবর্তন শক্তি স্তরেরও পরিবর্তন ঘটে। এ কারণে অতিবেগুনি এবং দৃশ্যমান বর্ণালী এর প্রকৃতি নির্ধারণে এই যে আমাদের যে উপস্তর গুলো আছে, যেগুলোকে আমরা বলতেছি আবর্তন শক্তি স্তর কিংবা তোমার কম্পন শক্তি স্তর, তারা কিন্তু বিশেষ ভূমিকা রাখছে। ইলেকট্রনীয় শক্তি পরিবর্তনের সঙ্গে সঙ্গে অণুর কম্পন এবং আবর্তন শক্তির কিন্তু পরিবর্তন ঘটছে। একটি কম্পন শক্তি স্তরের পরিবর্তনের জন্য আবর্তন বর্ণালী যে রেখাগুচ্ছ তৈরি করে থাকে, সেটা একটি ব্যান্ডের মতো সৃষ্টি করে থাকে। এই ব্যান্ড প্রকৃতির সৃষ্টি হয় বলেই আমরা অতিবেগুনি এবং দৃশ্যমান বর্ণালীকে রেখা আকারে না পেয়ে ব্যান্ড আকারে পেয়ে থাকি। ভিন্ন ভিন্ন কম্পন শক্তি স্তর পরিবর্তনের জন্য ভিন্ন ভিন্ন সূক্ষ্ম গঠন বিশিষ্ট ব্যান্ড পাওয়া যায়। তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে তোমার অতিবেগুনি এবং দৃশ্যমান বর্ণালীর এই রেখাগুলা রেখা প্রকৃতির নয়, কেন ব্যান্ড প্রকৃতির, এই বিষয়টি আমরা আলোচনা করলাম। এখন আমরা এই যে ব্যান্ড যে কথাটি বললাম যে অতিবেগুনি দৃশ্যমান বর্ণালীগুলো ব্যান্ড প্রকৃতির, এখানে আমরা দেখব বিভিন্ন ধরনের ব্যান্ড আমরা আমাদের সামনে আসে। এখন দেখব চার্জ ট্রান্সফার ব্যান্ড বলতে আমরা কি বুঝি। দেখো, চার্জ ট্রান্সফার ব্যান্ড বলতে আমরা বুঝে থাকি বিশেষ করে যখন জটিল যৌগ গঠিত হয়, তখন জটিল যৌগের কেন্দ্রীয় ধাতু এবং লিগেন্ড সমূহ খুবই কাছাকাছি থাকার কারণে লিগেন্ড থেকে ধাতুতে ইলেকট্রন স্থানান্তরিত হয় অথবা ধাতু থেকে লিগেন্ডে ইলেকট্রনের স্থানান্তর ঘটে। যেহেতু ইলেকট্রন চার্জযুক্ত পদার্থ, এই জন্য একে চার্জ ট্রান্সফার বলা হয়ে থাকে। জটিল যৌগে চার্জ ট্রান্সফারের সময় যে বর্ণালী বা ব্যান্ড পাওয়া যায় তাকে বলা হয় চার্জ ট্রান্সফার বর্ণালী বা ব্যান্ড। উদাহরণস্বরূপ আমরা এখানে একটা যৌগ দেখিয়েছি, এর চার্জ ট্রান্সফার ব্যান্ড আমরা দেখব কেমন হয়। দেখো, এই যে দেখো এখানে আমি একটা ব্যান্ড দেখিয়েছি। এই ধরনের ব্যান্ড প্রকৃতির হয়ে থাকে, মোটা রেখা আকারের না, হ্যাঁ, মোটা আকারের একটি ব্যান্ড পাওয়া যায়, ব্যান্ডের মতো বড় জায়গা দখল করে। এরকম চার্জ ট্রান্সফার ব্যান্ডের মতো আমরা আরেকটা ব্যান্ড পেয়ে যাই, সেই ব্যান্ডটির নাম হচ্ছে তোমার ডিডি ব্যান্ড। ডিডি ব্যান্ড আমরা কাকে বলবো? অতিবেগুনি দৃশ্যমান অঞ্চলে জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণু বা ধাতব ক্যাটায়নের নিম্ন শক্তির ডি অরবিটাল এবং উচ্চ শক্তির ডি অরবিটালের মধ্যে যখন ইলেকট্রনের স্থানান্তর ঘটে, এই স্থানান্তরের সময় শোষিত শক্তি ব্যবহার করে যে বর্ণালী আমরা সৃষ্টি করে থাকি, সেটাকে ডিডি বর্ণালী বা ডিডি ব্যান্ড বলা হয়ে থাকে। আশা করি চার্জ ট্রান্সফার ব্যান্ড এবং ডিডি ব্যান্ড তোমরা বুঝতে পেরেছ। আমি সামনের দিকে এগিয়ে যাব। এখন আমরা দেখব অতিবেগুনি এবং দৃশ্যমান বর্ণালীর একটি চিত্র তোমাদেরকে আমি দেখাবো। এই যে দেখো এখানে তোমার এটা হচ্ছে আইসোপ্রিন হ্যাক্সিন সলিউশনে এরকম একটা অতিবেগুনি এবং দৃশ্যমান বর্ণালী সৃষ্টি করে থাকে। এবং এখানে দেখতে পাচ্ছ আমরা একদিকে এপসিলন বসিয়েছি। হোয়াট ইজ এপসিলন? আমরা বিয়ার্ট ল্যাম্বার্ট সূত্রের মধ্যে গিয়ে জেনে যাব হোয়াট ইজ এপসিলন। আরেকদিকে বসিয়েছি
তোমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বসিয়েছি, এবং দেখা যাচ্ছে এই আইসোপ্রিন তোমার 222 ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্যে একটা পিক তৈরি করেছে, এবং এই পিকটা দেখেই আইসোপ্রিনকে শনাক্তকরণ করা হয়ে থাকে। এখন আমরা চলে যাব আমাদের ল্যাম্বার্টস ল, বেয়ার ল্যাম্বার্টস ল আমাদের পড়তে হবে। প্রথমেই আমরা পড়ব ল্যাম্বার্টস ল। কোন স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আপতিত রশ্মির তীব্রতার সাথে তার প্রতিসরিত অংশের তীব্রতার তুলনা করার জন্য ল্যাম্বার্ট 1760 সালে যে সূত্রটি প্রকাশ করেন সেটাই ল্যাম্বার্টস ল। সূত্রটি হলো কি, যে কোনো একটি স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি যদি আমরা অতিক্রম করাই, তাহলে মাধ্যমের পুরুত্বের সাপেক্ষে আলোকের তীব্রতা হ্রাসের হার আলোকের তীব্রতার সমানুপাতিক। সূত্রটি তোমাদের লিখতে হবে পরীক্ষায়, কাজে একটু ভালোভাবে লক্ষ্য করবা। কোন স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি অতিক্রম করলে মাধ্যমের পুরুত্বের সাপেক্ষে আলোকের তীব্রতা হ্রাসের হার আলোকের তীব্রতার সমানুপাতিক হয়। আমরা এখানে একটু দেখতে চাই, দেখো দেখো এখানে আমি একটা মাধ্যম দেখিয়েছি যার তোমার দৈর্ঘ্য হচ্ছে এল, এবং ইনসিডেন্ট লাইট আপতিত রশ্মির তীব্রতা হচ্ছে আই নট, এবং যে রশ্মিটা বেরিয়ে গেছে ট্রান্সমিটেড লাইট যেটাকে আমরা বলে থাকি তোমার পেরিতাংশ, সেই পেরিতাংশের তীব্রতা হচ্ছে আই। এটাকে আমরা বেয়ার ল্যাম্বার্টের সূত্রটিকে যদি আমরা গাণিতিক ভাবে প্রকাশ করতে চাই, তাহলে এইভাবে আমরা লিখতে পারি -di/dl সমানুপাতিক আই, এবং আমরা একটা সমানুপাতিক ধ্রুবক এখানে এনেছি, সমান করেছি। এখানে আই হচ্ছে আলোক রশ্মির তীব্রতা, এল হচ্ছে মাধ্যমের পুরুত্ব। আমরা এখন এই সমীকরণটিকে সমাকলন করব। সমাকলন করার যে শর্ত, আই সমান আই নট বসাবো, তাহলে আমরা লিখতে পারবো আই সমান 0 বসালে তখন আমরা লিখতে পারবো আই সমান আই নট। এই শর্তে আমরা সমীকরণটিকে সমাকলন করে যে রাশিটি আমরা পেয়েছি সেই রাশিটি হচ্ছে লন I/I নট সমান -KL। এটাকে লগ দিয়েও আমরা লিখতে পারি। লগ দিয়ে যদি লিখি তাহলে লিখতে পারি লগ I/I নট সমান -KL/2.303। এখান থেকে আমরা লগ যদি উঠিয়ে দিতে চাই তাহলে 10 ভিত্তিক লগারিদমকে আমরা উঠিয়ে দিয়ে আমরা লিখতে পারতেছি এখানে I/I নট সমান 10 টু দি পাওয়ার -0.4341 KL। এলটা কিন্তু মাধ্যমের পুরুত্ব, আমি ছবি আকারে তোমাদেরকে দেখিয়েছি। এলটা হচ্ছে মাধ্যমের পুরুত্ব, কে হচ্ছে ধ্রুবক। আরো আমরা এই যে এই পাশে আমরা আই নট কে পার করে দিয়েছি, এটা আরেকটু সংক্ষিপ্ত করব, এটাকে আই সমান আই নট 10 টু দি পাওয়ার -K-L। এই যে 0.4341 কে, এটাকে আমরা ধরছি কে ড্যাশ, কে প্রাইম ধরছি। তাহলে এই যে সূত্রটি আমরা পেয়েছি এটা হচ্ছে আমাদের ল্যাম্বার্টের সূত্র। এখন আমরা তোমাদেরকে নিয়ে যাব আমাদের বেয়ারের সূত্র আছে, বেয়ারের সূত্র এখানে নিয়ে যাব। বেয়ারের সূত্রটি ঠিক অনুরূপ ভাবে মাধ্যমের মধ্য দিয়ে আপতিত রশ্মির তীব্রতার সাথে দ্রবণের ঘনমাত্রার তুলনা করার জন্য বেয়ার অনুরূপ আরেকটি যে সূত্রটি আছে সেটা তার নাম অনুযায়ী পরিচিত। তো চলো আমরা এই সূত্রটি জানি। এখন সূত্রটি ঠিক আগের মতোই আমরা সংজ্ঞা দিব, ল্যাম্বার্টের সূত্রের মতোই সংজ্ঞাটি আমরা দিচ্ছি। কোন স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি আমরা যদি অতিক্রম করে তাহলে দ্রবণের ঘনমাত্রার সাপেক্ষে আলোকের তীব্রতার হ্রাস আলোকের তীব্রতার সমানুপাতিক। তো আমরা এটাকে একটি চিত্রের মাধ্যমে দেখাতে চাচ্ছি। দেখো একটা দ্রবণ আছে একটা চেম্বারের ভিতরে, চেম্বারের দৈর্ঘ্য হচ্ছে বি, আলোর হচ্ছে আই নট, এবং ট্রান্সমিটেড লাইট হচ্ছে তোমার আই, এবং বি হচ্ছে আমরা বলছি যে পথ লেন্থ বা যে মাধ্যমের মধ্য দিয়ে আলোটি প্রবাহিত হবে তার পথের দৈর্ঘ্য। এখানে সি হচ্ছে তোমার দ্রবণের ঘনমাত্রা। এই ঘনমাত্রা দ্রবণের মধ্য দিয়ে আমরা লাইটটাকে প্রবেশ করিয়েছি, আর একটা শব্দ ব্যবহার করেছি এপসিলন। এপসিলন হচ্ছে মোলার অ্যাবজর্পটিভিটি। আমরা একটু পরে জানবো হোয়াট ইজ মোলার অ্যাবজর্পটিভিটি। বিয়ার ল্যাম্বার্ট ল আবারও আমরা একটা দ্রবণ এনেছি, দেখো এটাকে দ্রবণের ঘনমাত্রা সি এবং পথ লেন্থ বি, ইনসিডেন্ট লাইট হচ্ছে আমাদের আই নট এবং ট্রান্সমিটেড লাইট হচ্ছে আই। ওকে, গাণিতিক ভাবে যদি আমরা এটাকে প্রকাশ করতে চাই তাহলে এইভাবে লিখতে পারি -di/dc
সমানুপাতিক আই। তাহলে সমানুপাতিক ধ্রুবক এনে সমাকলন করার পরে আমরা যখন এই সমীকরণটিকে সংক্ষিপ্তভাবে সমাকলনের রেজাল্টটি আমরা নিয়ে আসছি লন আই বাই আই নট সমান মাইনাস কে সি। সি হচ্ছে দ্রবণের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। লগ দিয়ে লিখলাম, লগ দিয়ে লেখার পরে এইভাবে লিখতে পারি আমরা লগ আই বাই আই নট সমান মাইনাস কে সি বাই 2.303। আর এখানে লগ উঠিয়ে দিলে আমরা লিখতে পারি আই বাই আই নট সমান 10 টু দি পাওয়ার মাইনাস 0.4341 কেসি। এখানেও আমরা একটা ছোট রাশি করে নেব সর্বশেষ অবস্থায় আই সমান আই নট 10 টু দি পাওয়ার মাইনাস কে প্রাইম সি। এটাকে আমরা বেয়ার সূত্র বলতেছি। এটা হচ্ছে বেয়ারের সূত্রের গাণিতিক প্রকাশ। এখন আমরা দুটি সূত্রকে একত্রিত করে বেয়ার ল্যাম্বার্ট সূত্র উপপাদন করব। প্রথমে ল্যাম্বার্টের সূত্রের সংজ্ঞাটি দিব, সংজ্ঞাটি দিয়ে তার গাণিতিক রূপটি আমরা লিখব এবং তারপরে আমরা বেয়ারের সূত্রটি লিখব। বেয়ারের সূত্রটি আমরা লিখে তারপরে তার গাণিতিক রূপটি দিব এবং এটাকে 2 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করব। আমরা 1 নম্বর সমীকরণ আমরা দিয়েছি ল্যাম্বার্টের সমীকরণকে এবং 2 নম্বর সমীকরণ দিয়েছি বেয়ারের সমীকরণকে। এখন এই দুইটা সমীকরণকে আমরা যদি একসাথে করি তাহলে আমরা যে সমীকরণটি পাই সেটা হচ্ছে আই সমান আই নট 10 টু দি পাওয়ার মাইনাস 0.4341 কে সি এল। সি হচ্ছে দ্রবণের ঘনমাত্রা, এল হচ্ছে পথ লেন্থ অফ দি স্যাম্পল এন্ড কে হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক। এই রাশিগুলোকে আমরা শুধু সি এল রেখে 0.4341 কে এটাকে আমরা নতুন একটি রাশি দিয়ে প্রকাশ করব। এইটাকে আমরা বলতেছি এপসিলন। এপসিলন সমান হচ্ছে 0.4341 কে। এটাকে আমরা এপসিলন বলতেছি। এপসিলন হচ্ছে আমাদের মাধ্যমের মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট, এটাকে আমরা বলছি। লগ আই নট বাই আই কে অ্যাবজর্বেন্স বলা হয় এবং যেটা এপসিলন ব্যবহার করছি সেটা হচ্ছে মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট। মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্টের বাংলা হচ্ছে মোলার শোষণ গুণাঙ্ক। মোলার শোষণ গুণাঙ্ক। আবার আমরা লিখতে পারি যে যেহেতু এটাকে অ্যাবজর্বেন্স বলে আর আমরা অ্যাবজর্বেন্সকে ক্যাপিটাল এ দিয়ে চিহ্নিত করে থাকি, কাজেই লগ আই নট বাই আই হচ্ছে অ্যাবজর্বেন্স এবং অতএব আমরা লিখতে পারি এ সমান হচ্ছে এপসিলন সিএল। তো এটা আমাদের বেয়ার ল্যাম্বার্ট সূত্রের গাণিতিক রূপ, এ সমান এপসিলন সিএল। আমরা ট্রান্সমিটেন্স শব্দটির সাথে তোমাদের পরিচয় করাবো। ট্রান্সমিটেন্সকে টি দিয়ে আমরা প্রকাশ করে থাকি এবং ট্রান্সমিটেন্স সমান আমরা লিখে থাকি আই বাই আই নট। এবং একটু আগে তোমরা দেখেছো যে এ সমান হচ্ছে এপসিলন সিএল। অতএব লগ আই নট বাই আই সমান এ, কিন্তু এটা আমরা যদি লগ আই বাই আই নট করি তাহলে মাইনাস এ হবে এবং সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এ সমান মাইনাস লগ টি। তো এটাই হচ্ছে অ্যাবজর্বেন্স এবং ট্রান্সমিটেন্সের মধ্যে সম্পর্ক। তো শিক্ষার্থী কিন্তু আমরা আলোচনা করা বেয়ার ল্যাম্বার্ট সূত্র, বেয়ার ল্যাম্বার্ট সূত্রের গাণিতিক রূপ, অ্যাবজর্বেন্স, মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট ইত্যাদি বিষয়গুলো তোমাদের সামনে আমি আলোচনা করেছি। এখন আমরা দেখব এই যে বেয়ার ল্যাম্বার্ট সূত্রের কি কি বিচ্যুতি রয়ে গেছে। বেয়ার ল্যাম্বার্ট সূত্রের 2 ধরনের বিচ্যুতি হয়ে থাকে। তোমরা দেখো, একটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি এবং আরেকটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। এর কারণগুলো আমরা এক এক করে তোমাদের সামনে নিয়ে আসব। প্রথমে আমরা দেখি বেয়ার ল্যাম্বার্ট সূত্রের বিচ্যুতির ধরনটা। প্রথমে দেখব যে সূত্রতে ধনাত্মক এবং ঋণাত্মক বিচ্যুতি সংগঠিত হচ্ছে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের নির্দিষ্ট বস্তুর মধ্য দিয়ে আমরা যখন আলোক রশ্মি প্রবাহিত করি তখন নির্দিষ্ট দৈর্ঘ্যের যেহেতু এল এর মান স্থির হয়ে যায়, কাজে আমরা বলবো যে অ্যাবজর্বেন্স নির্দিষ্ট দৈর্ঘ্যের পথের জন্য অ্যাবজর্বেন্স শুধুমাত্র দ্রবণের ঘনমাত্রার সমানুপাতিক হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ সমানুপাতিক সি। এর অর্থ হচ্ছে যে বিয়ার ল্যাম্বার্ট সূত্র যদি সঠিকভাবে কাজ করে তাহলে এ বনাম সি যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে একটি সরল রেখা পাওয়া যাওয়ার কথা। কিন্তু পরীক্ষামূলকভাবে দেখা যায় এ বনাম সি লেখচিত্র যখন আমরা অঙ্কন করেছি তখন সেই লেখচিত্র সরল রেখা, কিছুক্ষণ সরল রেখা থাকে, তারপর সেই রেখাটি আর সরল রেখা থাকে না, বক্র রেখা হয়ে যায়। আমরা বিচ্যুতিটি দেখে নিই। এখানে দেখতে পাবো, এখানে লক্ষ্য করো, এই যে দেখো আমার কার্সরটি যেখানে আছে, আমি ওয়াই অক্ষে বসিয়েছি অ্যাবজর্বেন্স এবং এক্স অক্ষে বসিয়েছি ঘনমাত্রা। ফলে দেখা যাচ্ছে
আমাদের যে তাত্ত্বিক মানটা হয়েছে এই সরল রেখাটা, তাত্ত্বিক ভ্যালুটা। প্লিজ কার মাইক ডিস্টার্ব করতেছে একটু মাইকটা বন্ধ করে রাখো প্লিজ। আরেকটা দেখো, এই যে রেখাটি দেখো, এখানে আমরা এই রেখাটি উপরের দিকে বেঁকে গেছে, এটাকে আমরা বলতেছি ধনাত্মক বিচ্যুতি হয়ে গেছে। এবং যে রেখাটি নিচের দিকে বেঁকে গেছে সেটাকে আমরা বলতেছি ঋণাত্মক বিচ্যুতি সংঘটিত হয়েছে। এখানে আমরা বাংলা ভাষায় বলেও দিয়েছি যে উপরের দিকে যে বাঁকা রেখাটি সেটা ধনাত্মক বিচ্যুতি এবং নিচের দিকে বাঁকা রেখা ঋণাত্মক বিচ্যুতি নির্দেশ করতেছে, এবং মূল বিন্দু দিয়ে যে রেখাটি অতিক্রম করেছে সেটা তাত্ত্বিক ভ্যালু নির্দেশ করতেছে। সো বেয়ার-ল্যাম্বার্ট সূত্রের বিচ্যুতি রয়ে গেছে, একেবারে পিওর সূত্র নয় এটি। এর বিচ্যুতির কারণগুলো আমরা একটু জেনে নেব, কেন বিচ্যুতি হচ্ছে। প্রথমে যান্ত্রিক বিচ্যুতির কারণ, এক নম্বর হচ্ছে আমরা যদি একক তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার না করতে পারি তাহলে দেখা যায় বেয়ার-ল্যাম্বার্ট সূত্র সঠিক রেজাল্ট আমাদেরকে দেয় না। যে স্লাইড আমরা ব্যবহার করি, যন্ত্রের যে স্লাইড থাকে, সেই স্লাইডের পুরুত্ব যদি সঠিক না হয় তাহলে বেয়ার-ল্যাম্বার্ট সূত্র থেকে সঠিক রেজাল্ট পাওয়া যায় না, বিচ্যুতি রেজাল্ট পাওয়া যায়। বিকিরণের স্থায়িত্ব এবং তরঙ্গ দৈর্ঘ্য আমরা যদি নির্বাচন করতে ভুল করি তাহলে দেখা যায় কি আমাদের বেয়ার-ল্যাম্বার্ট সূত্র থেকে আমরা বিচ্যুতি হয়ে যাই এবং বিচ্যুতি মানটা প্রকাশ করে। এবং আরেকটি হচ্ছে যে আকস্মিক বা হঠাৎ যদি কোনো বিকিরণ মাধ্যমে এসে পতিত হয় তখন বেয়ার-ল্যাম্বার্ট সূত্র বিচ্যুতি প্রদর্শন করে থাকে। আরো কিছু কারণ আছে বেয়ার-ল্যাম্বার্ট সূত্রে বিচ্যুতির কারণ, আরো রয়ে গেছে, আমি এক এক করে বলছি। শোষণ তরঙ্গ দৈর্ঘ্য, শোষণের এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যদি কোনো অপদ্রব্য শোষিত হয়ে যায় বা অপদ্রব্য যদি সেখান থেকে কোনো রেডিয়েশন নিক্ষেপ করে, প্লিজ একটু মাইকটা বন্ধ রাখো, মাইক বন্ধ রাখো প্লিজ, মাইক বন্ধ রাখো। শোষণ তরঙ্গ দৈর্ঘ্যে যদি অপদ্রব্যের শোষণ বা নিঃসরণ ঘটে যায় তাহলে কিন্তু বেয়ার-ল্যাম্বার্ট সূত্র বিচ্যুতি ঘটবে। দ্রবণে উপস্থিত যে দ্রব আমরা দিয়েছি তার যদি সংযোজন হয়ে যায়, বিয়োজন হয়ে যায়, কিংবা আয়নীকরণ ঘটে, বা দ্রব যদি জটিল যৌগ গঠন করে ফেলে, বা সে যদি পলিমারকরণ বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলেও বেয়ার-ল্যাম্বার্ট সূত্রে বিচ্যুতি পরিলক্ষিত হয়ে যায়। রঙিন দ্রবণে যথেষ্ট পরিমাণে অনাকাঙ্ক্ষিত বস্তুর উপস্থিতি থাকলে সূত্রের বিচ্যুতি ঘটে, এবং রাসায়নিক সাম্য অবস্থা এবং পিএইচ মানের যদি পরিবর্তন ঘটে তাহলেও বেয়ার-ল্যাম্বার্ট সূত্রে বিচ্যুতি পরিলক্ষিত হয়। আমাদের যে নমুনা দ্রবণ আছে, এই নমুনা দ্রবণে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর পরিবর্তন হলেও দেখা যায় বেয়ার-ল্যাম্বার্ট সূত্রে বিচ্যুতি। হ্যাঁ বলো। হ্যালো হ্যালো, ওকে প্লিজ, কে কথা বলার চেষ্টা করছিলাম মনে হয়, নেটওয়ার্কে তোমার ডিস্টার্ব আছে, প্লিজ আমি চালিয়ে যাচ্ছি। তারপর দেখো বেয়ার-ল্যাম্বার্ট সূত্রের যে সীমাবদ্ধতা আছে এটা আমাদের পড়তে হবে। সীমাবদ্ধতা আমাদের জন্য দরকার, কোন কোন ক্ষেত্রে তার সীমাবদ্ধতা রয়ে গেছে, সীমাবদ্ধতাগুলো আমরা একটু দেখবো। বাস্তব একটা আমরা বিচ্যুতি লক্ষ্য করে থাকি, সেটা হচ্ছে বেয়ার-ল্যাম্বার্ট সূত্র শুধুমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। যদি দ্রবণের ঘনমাত্রা তোমার বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই সূত্র আর কাজ করবে না, কাজে এটা একটা সীমাবদ্ধতা এই সূত্রের। আরো যান্ত্রিক সীমাবদ্ধতা আমরা এখানে উল্লেখ করেছি। দেখো যে এখানে এই যে সমন্বয় সূত্রটা, বেয়ার এবং ল্যাম্বার্টের এই সূত্রটি আমরা সমন্বয় করেছি, যে সমন্বয় সূত্রটি আমরা পেয়েছি, এটা শুধুমাত্র একবর্ণীয় আলোক রশ্মি অর্থাৎ মনোক্রোমেটিক লাইট যদি তুমি ব্যবহার করে থাকো তাহলে এটাতে তুমি ফল পাবা, আর যদি তুমি এটা ব্যবহার না করতে পারো তাহলে তুমি ভালো রেজাল্ট ফলাফল পাবা না। যেমন বহু তরঙ্গ বিশিষ্ট আলোক বা পলিক্রোমেটিক বিকিরণের ক্ষেত্রে বিচ্যুতি সহ আমরা কিন্তু এখানে লেখচিত্র প্রদর্শন করেছি। তুমি দেখো এখানে দুইটা লেখচিত্র আছে, এখানে এই যে এই রেখাটির দিকে তাকাও, এই যে এখানে একটি সরল রেখা আছে, আর একটি রেখা দেখো এই যে এই দিক দিয়ে বি আকারে বেরিয়ে গেছে, এই যে আমার কার্সরটি যেদিকে যাচ্ছে এটা কিন্তু এদিকে বেরিয়ে গেছে। এটা হচ্ছে এ ব্যান্ড, এটা হচ্ছে বি ব্যান্ড। আর এখানে দেখো এ ব্যান্ডের ক্ষেত্রে রেখাগুলো খুব কাছাকাছি, আর বি ব্যান্ডের এখানে রেখাগুলো খুব দূরে দূরে সরে গেছে। এটার ব্যাখ্যা আমরা দিচ্ছি। দেখো এটার ব্যাখ্যাটি হচ্ছে এরকম যে এ ব্যান্ডের ক্ষেত্রে এ ব্যান্ডের বিচ্যুতি অনেক কম হয়েছে। এর কারণ হচ্ছে যে এর যে এপসিলনের মান অর্থাৎ মোলার এক্সটিনশন কোফিসিয়েন্ট, যেটাকে আমরা বিয়ারের সূত্রে বলছি, সেখানে বেয়ার-ল্যাম্বার্ট সূত্রের মধ্যে বলছি যে এপসিলন হচ্ছে মোলার এক্সটিনশন কোফিসিয়েন্ট, এর মান খুব উচ্চ হারে পরিবর্তিত হয় না। অন্যদিকে বি ব্যান্ডের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে উল্লেখযোগ্য বিচ্যুতি পরিলক্ষিত হয়েছে, এবং এক্ষেত্রে
তোমার এপসিলনের মান খুব উল্লেখযোগ্য ভাবে পরিবর্তিত হওয়ার কারণে বিচ্যুতি ঘটে গেছে। স্লিটের পুরুত্ব যদি সঠিক না হয়, আমরা অবশ্যই একটু আগেও বলছি যে স্লিটের যে স্লাইড থাকে বা স্লিট থাকে তার সঠিক যদি পুরুত্ব ঠিক করতে না পারি, তাহলে বিকিরণ ডিটেক্টরের উপর পুঙ্খানুপুঙ্খভাবে পতিত হয় না। সেক্ষেত্রে এই সূত্রের লিমিটেশন রয়ে গেছে। বিকিরণের স্থায়িত্বের কথা বলছি এবং তরঙ্গ দৈর্ঘ্যের সঠিক নির্বাচিত সেটার কথা বলছি এবং আকস্মিক বিকিরণের কথাও বলছি। এই সকল ক্ষেত্রে তোমার বিয়ার-ল্যাম্বার্ট সূত্র প্রযোজ্য হয় না এবং তাদের এখানে লিমিটেশন রয়ে গেছে। আরো দেখো রাসায়নিক বিচ্যুতি রয়ে গেছে। বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের আরো রাসায়নিক বিচ্যুতি আছে, যে রাসায়নিক দ্রব্য আমরা ব্যবহার করছি তার যদি আয়নীকরণ ঘটে, আর্দ্র বিশ্লেষণ ঘটে, পলিমারকরণ বিক্রিয়া ঘটে যায়, জটিল যৌগ যদি সে গঠিত দ্রবণে গিয়ে গঠন করে ফেলে, তাহলে কিন্তু তার ঘনমাত্রার পরিবর্তন হবে। আর ঘনমাত্রার পরিবর্তন হলে আমরা জানি যদি ঘনমাত্রা বেড়ে যায়, তাহলে কিন্তু বিয়ার-ল্যাম্বার্ট সূত্র প্রযোজ্য না, কারণ বিয়ার-ল্যাম্বার্ট সূত্রটি লঘু দ্রবণে প্রযোজ্য। এটা তোমাদেরকে আমি আগে উল্লেখ করেছি। সাজ্জাদ হুসাইন, কেমন আছো? এই তো স্যার ভালো আছে, আপনি কেমন আছেন? আছি বাবা, তোমাদের আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। ওকে, চলো আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আলোচনাগুলি তুমি দেখতে থাকো এবং এই ভিডিওগুলো আমার কাছেও থাকবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তোমাদেরকে জানিয়ে দিবে, তোমাদেরকে আবার এগুলি প্রচার করবে। তোমরা কিন্তু এই যে এই রেকর্ডিং এ যুক্ত হয়ে যাচ্ছ। ওকে, লঘু দ্রবণের লঘুকরণের কারণে আমরা জানি অ্যাসিডের বিয়োজন মাত্রা পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু বিয়ারের সূত্র অনুসারে দুর্বল অ্যাসিডের অ্যাবজর্বেন্সের বিচ্যুতি পরিলক্ষিত হয়। আমরা জানি যে দুর্বল অ্যাসিড গুলো যতই তুমি পাতলা করতে থাকো তার বিয়োজন মাত্রা বেড়ে যেতে থাকে। তো বিয়োজন মাত্রা যদি বেড়ে যায়, তাহলে তো অ্যাবজর্বেন্সের পরিমাণে ভিন্ন অ্যাবজর্বেন্স আমরা পাবো। কাজেই সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে দুর্বল অ্যাসিড গুলোকে আবার বেশি পরিমাণে লঘু করা যাবে না। রঙিন ডাইক্রোমেট আয়নের দ্রবণকে পানি দ্বারা লঘুকরণ করলে বর্ণের পরিবর্তন হয় এবং এক্ষেত্রেও কিন্তু তোমার বিচ্যুতি পরিলক্ষিত হয়ে থাকে। তো আমরা বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের যে সীমাবদ্ধতা গুলো আলোচনা করলাম, এই সীমাবদ্ধতা গুলো তোমাদের দরকার আছে। আমি বিচ্যুতি আলোচনা করছি, সীমাবদ্ধতা আলোচনা করলাম। এখন আমরা এই বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের একটি ব্যবহার জানবো, কিভাবে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র ব্যবহার করে আমরা একটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারি। Determination of concentration of an unknown sample solution with the help of Beer-Lambert's law. এখানে দেখো আমরা বিয়ার-ল্যাম্বার্ট সূত্রটি প্রথমেই লিখেছি। আমরা জানি যে এ সমান হচ্ছে এপসিলন সিএল। এ হচ্ছে অ্যাবজর্বেন্স, যেটাকে মোলার অ্যাবজর্পটিভিটি বলতে পারি। এপসিলন হচ্ছে মোলার শোষণ গুণাঙ্ক, যেটাকে আমরা বলছি মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট। সি হচ্ছে দ্রবণের ঘনমাত্রা এবং এল হচ্ছে সেলের অভ্যন্তরে তোমার পথের দৈর্ঘ্য, যে পথ দিয়ে আলোক রশ্মি অতিবাহিত হবে। এই যে সমীকরণটি আছে 2 নং সমীকরণটি তোমরা দেখতে পাচ্ছ, ঘনমাত্রা সি আমরা বের করেছি। ঘনমাত্রা সি সমান আমরা লিখেছি অ্যাবজর্বেন্স বাই এপসিলন এল। আমরা এখানে যে কাজটি করে থাকি, বিভিন্ন জানা ঘনমাত্রা দ্রবণ নিয়ে প্রথমে তাদের অ্যাবজর্বেন্স পরিমাপ করি এবং অ্যাবজর্বেন্স ভার্সাস ঘনমাত্রা একটি লেখচিত্র ক্যালিব্রেশন কার্ভ আমরা অঙ্কন করি। তারপর যে অজানা দ্রবণটি আছে সেই অজানা দ্রবণের অ্যাবজর্বেন্স আমরা মাপি এবং ক্যালিব্রেশন কার্ভে বসিয়ে নির্ধারিত অ্যাবজর্বেন্সের ঘনমাত্রা কত সেটা আমরা নির্ধারণ করি। সুতরাং বিয়ার-ল্যাম্বার্ট সূত্র ব্যবহার করে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় আমরা আলোচনা করলাম। এখন অতি বেগুনি দৃশ্যমান বর্ণালী মিটার আমাদের রয়ে গেছে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আমাদের এখন আমরা যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে অতি বেগুনি দৃশ্যমান বর্ণালী মিটার। এই বর্ণালী মিটার আমরা জানি এটা 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার দৃশ্যমান 2 ধরনের হয়, একটা হচ্ছে একক রশ্মি অতি বেগুনি দৃশ্যমান বর্ণালী এবং আরেকটি হচ্ছে তোমার দ্বিরশ্মি অতি বেগুনি দৃশ্যমান বর্ণালী। তো প্রথমে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একক রশ্মি অতিবেগুনি দৃশ্যমান বর্ণালী মিটারের যে কম্পোনেন্ট গুলো আছে, ভেরি ইম্পর্টেন্ট পার্ট যেগুলো আছে সেই পার্ট গুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে বিকিরণ উৎস, আর একটা হচ্ছে লেন্স বা দর্পণ,
তোমার মনোক্রোমেটর, স্লেট, স্যাম্পল হোল্ডার, ফটো ডিটেক্টর অ্যান্ড রেকর্ডার। তো এখানে আমরা এটার একটি তোমার বিকিরণের উৎস হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি। দেখো, বিকিরণের উৎস হিসেবে আমরা তোমার ব্যবহার করতে পারি টাংস্টেন ফিলামেন্ট ব্যবহার করে থাকি যদি আমরা দৃশ্যমান এবং নিকট অবলোহিত অঞ্চলের বর্ণালী ধারণ করে থাকি। তো শিক্ষার্থীবৃন্দ, আমার এই টাইমটি কিছুক্ষণের মধ্যে শেষ হবে, আবার কয়েক মিনিটের মধ্যে তোমাদের সাথে আমি জয়েন করব। হ্যাঁ, তোমরা একটু লাইনে থাকবা। হ্যাঁ, তো আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি কয়েক মিনিট পরে আবার তোমাদের সাথে জয়েন করতেছি। থ্যাংক ইউ। ওকে শিক্ষার্থীবৃন্দ, গত ভিডিওতে আমি যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে একক রশ্মি অতিবেগুনি দৃশ্যমান বর্ণালী। এটা আমি আলোচনা করেছি এবং সেখানে আলোচনা করেছিলাম যে বিকিরণের উৎস হিসেবে আমরা কাদেরকে ব্যবহার করব। আমরা বিকিরণের উৎস হিসেবে যদি দৃশ্যমান এবং নিকট অবলোহিত অঞ্চলের বর্ণালী আমরা ধারণ করে থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদেরকে ব্যবহার করতে হয় টাংস্টেন ফিলামেন্ট। টাংস্টেন ফিলামেন্ট ব্যবহার করে আমরা যে রেডিয়েশনটি আমরা পাই সেটি ব্যবহার করে থাকি। তাছাড়া অতিবেগুনি অঞ্চলের ক্ষেত্রে আমরা জেনন অথবা হাইড্রোজেন ডিসচার্জ ল্যাম্প আমরা ব্যবহার করতে পারি। সো অতিবেগুনি দৃশ্যমান বর্ণালীর যে আমরা যে বিভিন্ন অংশগুলো দেখেছি, সেই বিভিন্ন অংশগুলো এখন ব্যবহার করে আমি একটি ডায়াগ্রাম তোমাদেরকে দেখাচ্ছি। এটি একটি সিম্পল ডায়াগ্রাম। এটা হচ্ছে সোর্স অফ লাইট। এই যে আমার কার্সরটি যেখানে নড়তেছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। পরাগ দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। দিস ইজ দ্য সোর্স অফ লাইট। এটাকে বলছি আমরা ফিলামেন্ট টাংস্টেন দিতে পারি বা হাইড্রোজেন ডিসচার্জ ল্যাম্প দিতে পারি। এটা হচ্ছে এই যে এখানে ল্যাম্পের পরে যে অংশটি আছে, ল্যাম্পের পরে এটা হচ্ছে লেন্স, লেন্সের পরে হচ্ছে এটা হচ্ছে তোমার এন্ট্রি স্লিট। এন্ট্রি স্লিট এটা প্রবেশ স্লিট এটা। হ্যাঁ, এটা প্রবেশ স্লিট। তারপরে এই প্রবেশ স্লিট এটাকে আমরা বলতেছি এই যে প্রিজম যেটা দেখতে পাচ্ছ, এই প্রিজমটি হচ্ছে মনোক্রোমেটর। হ্যাঁ, মনোক্রোমেটর। মনোক্রোমেটর থেকে এই যে তোমার একবর্ণীয় আলো বেরিয়ে আসছে, এই মনোক্রোমেটর থেকে একবর্ণীয় আলো বেরিয়ে এসে তোমার এই যে এক্সিট স্লিটের মধ্য দিয়ে বেরিয়ে চলে আসছে। এক্সিট স্লিটের ভিতর থেকে বেরিয়ে এসে এটা আমাদের স্যাম্পল, আমাদের যে নমুনা আমরা রাখি, এই স্যাম্পলের ধারক এটা, যার পথ লেন্থ আমরা এতক্ষণ উল্লেখ করে আসছি এল অথবা বি উল্লেখ করছি কোনো কোনো জায়গায়। এল হচ্ছে আমাদের পথ লেন্থ এবং এইটা হচ্ছে তোমার ফটো ডিটেক্টর। এটার মধ্যে ডিটেক্টর হবে, যে আমাদের যে এখান থেকে যে ট্রান্সমিটেড লাইট যেটা বের হয়েছে এটা এখানে ডিটেক্টর হবে এবং ডিটেক্টর কি করবে, সেটা পাঠিয়ে দিবে কোথায়? রেকর্ডারে। রেকর্ডার কি করবে, সেটা প্রিন্ট আকারে আমাকে কাগজের উপরে একটা লেখচিত্র দিবে। এইরকম ব্যান্ড আকারের আমি একটি লেখচিত্র পেয়ে যাবো। এইটা হচ্ছে আমার একটি অতিবেগুনি দৃশ্যমান বর্ণালী। তো আমরা এই যে বর্ণালীটি আমরা এখানে পেলাম, সেটা আমাদের যে একক রশ্মি অতিবেগুনি দৃশ্যমান বর্ণালী মিটারের যে বিভিন্ন যন্ত্রাংশ ছিল, সেই যন্ত্রাংশগুলো এইভাবে সজ্জিত করে এই যন্ত্রটির বিন্যাস তৈরি করা হয়। এটা ব্যবহারটা আমি তোমাদেরকে আমার নিজের ভাষায় বললাম। তারপরে আমাদের হাতে আরেকটি তোমার রয়ে গেছে ডাবল বিম অতিবেগুনি দৃশ্যমান স্পেকট্রোফটোমিটার। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা। প্রথমটা আমি আলোচনা করলাম, এখন এটা চলে আসো। এখানে আমরা দেখব এর কি কি যন্ত্রাংশ রয়ে গেছে। এই ডাবল বিম বা দ্বিরশ্মি অতিবেগুনি দৃশ্যমান বর্ণালী মিটারে কি কি যন্ত্রাংশগুলো রয়ে গেছে আমরা একটু দেখি। প্রথমে যেটা হচ্ছে আগের মতোই রয়ে গেছে, যে বিকিরণ উৎস রয়ে গেছে, রেডিয়েশন সোর্স, লেন্স রয়ে গেছে, মনোক্রোমেটর রয়ে গেছে স্লিট, তারপরে স্যাম্পল হোল্ডার, তারপর ফটো ডিটেক্টর এবং রেকর্ডার। সবগুলো পার্টসই কিন্তু তোমার একক রশ্মি অতিবেগুনি দৃশ্যমান বর্ণালীর মিটারের মতোই, কিন্তু তফাৎ হচ্ছে একবর্ণী কারকের এখানে গিয়ে একটু আমরা ভিন্নতা পাবো। নমুনা স্লাইডের এখানে দেখা যাবে যে একটু ভিন্ন ডিরেকশন রয়ে গেছে আমাদের জন্য। চলো আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো, এখনই বলছিলাম আমি যেটা যে তোমাদেরকে দেখাবো, যে দিস ইজ দ্য সোর্স অফ লাইট এন্ড দিস ইজ, এটা হচ্ছে আমার কি, এটা আমার হচ্ছে লেন্স এবং এটা হচ্ছে এন্ট্রি স্লিট, প্রবেশ স্লিট এটা। এবং প্রবেশ স্লিট দিয়ে রশ্মিটা ঢুকে তোমার চলে আসছে কোথায়? প্রিজমের মধ্যে, যেটাকে আমরা বলছি মনোক্রোমেটর। এটা হচ্ছে আমাদের মনোক্রোমেটর থেকে একবর্ণী তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো এই
এই এক্সিট স্লিটের ভিতর দিয়ে বেরিয়ে আসছে। এখন বেরিয়ে আসার পরে এই যে দেখো এখানে একটা তোমার এখানে একটা লেন্স রয়ে গেছে, এইটা কি করছে, সে রশ্মিটাকে দুই দিকে প্রবাহিত করছে। আগে আমরা এক বর্ণের ক্ষেত্রে দেখছি এই রশ্মিটা সরাসরি স্যাম্পলের ভিতরে চলে গেছে, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি এই রশ্মিটা দুই ভাগে ভাগ হয়ে এদিকে একটা নমুনা স্যাম্পল আর এইদিকে আরেকটা, এটা হচ্ছে আমাদের রেফারেন্স স্যাম্পল, যেটাকে আমরা রেফারেন্স স্যাম্পল হিসেবে ব্যবহার করবো, যেটাকে আদর্শ নমুনা হিসেবে ধরবো আমরা। এইটার তোমার এইটার বর্ণালী আমাদের আগে থাকতে নেওয়া থাকবে এবং এই জন্য এটাকে রেফারেন্স স্যাম্পল বলতেছি, কিন্তু এইটার বর্ণালী আগে থাকতে নেওয়া থাকবে না, এটা আমরা নির্ণয় করতে চাচ্ছি। আমরা এটার বর্ণালী নিব আর এটার বর্ণালী আগে থাকতে নেওয়া থাকবে, ফলে দুইটার মধ্যে আমরা তুলনা করব। এখানে সুবিধা হচ্ছে যে আমরা দুইটা বর্ণালী তুলনা করে আমাদের যে পরীক্ষাধীন পদার্থ আছে তার বর্ণালীর সম্পর্কে আমরা বিভিন্ন তথ্যাদি সংগ্রহ করব। সো এখানে দেখো যে সরি, এখানে একটু দেখো তোমরা, এই যে আলোটা দুই ভাগে ভাগ হয়ে, এই জন্য এটাকে ডাবল বিম বলতেছি। ডাবল বিম, এইদিকে একটা বিম প্রবেশ করছে, এইদিকে একটা বিম প্রবেশ করছে। সো ডাবল বিমের এদিকে একটা ফটো ডিটেক্টর আছে, এখানে ফটো ডিটেক্টর আছে, উভয় ফটো ডিটেক্টর থেকে নির্দিষ্ট অনুপাতের তোমার বর্ণালী রেখা আমার রেকর্ডারে প্রবেশ করেছে। রেকর্ডার থেকে আমি কিন্তু ছক কাগজে প্রিন্ট আকারে এই বর্ণালীটা পেয়ে গেছি। সো এই যে এখানে বর্ণালীটা দেখতে পাচ্ছ, এই যে পুরো ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ডাবল বিম ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার। সো তারপরে আমাদের যে হাতে রয়ে গেছে সেটা হচ্ছে অতিবেগুনি দৃশ্যমান বর্ণালীমিতির প্রয়োগ। আমরা কোথায় কোথায় এটাকে প্রয়োগ করব, তো চলো একটু প্রয়োগগুলো এক নজরে দেখে নিই। আমরা এটার প্রয়োগগুলো অনেক সময় আমাদের পরীক্ষায় চায় যে প্রয়োগগুলো লেখো। যেমন অতিবেগুনি দৃশ্যমান বর্ণালীমিতির বেশ কয়েকটি প্রয়োগ আমি এখানে এনেছি। এক নাম্বার হচ্ছে সে গুণগত বিশ্লেষণে ব্যবহৃত হয়। গুণগত বিশ্লেষণ যেমন তোমার আমরা কোনো দ্রবণের ভিতরে কোনো আয়ন আছে কিনা, কোনো দ্রবণের ভিতরে কোনো আয়ন আছে কিনা এটা জানার জন্য যদি ওই দ্রবণের বর্ণালী আমরা নেই, তাহলে ওই দ্রবণের ভিতরে ওই পদার্থের অস্তিত্বের জন্য আরেকটা বর্ণালী পাওয়া যাবে। তখন আমরা বুঝতে পারবো যে ওই দ্রবণটার ভিতরে একটা পদার্থ রয়ে গেছে। এটা হচ্ছে গুণগত বিশ্লেষণ। তারপরে এটার সাহায্যে আমরা একটি যে নির্দেশকের পিকেএ ভ্যালু নির্ণয় করে থাকি। পিকেএ ভ্যালু হচ্ছে নেগেটিভ লগারিদম অফ ওই যে নির্দেশক তার বিয়োজন ধ্রুবকের মান হচ্ছে কে এ, নেগেটিভ লগারিদম অফ কে এ, এটা হচ্ছে পিকেএ। জটিল যৌগ শনাক্ত করার ক্ষেত্রে আমাদের যে অতিবেগুনি দৃশ্যমান বর্ণালী কার্যকর ভূমিকা পালন করে থাকে। অতিবেগুনি দৃশ্যমান বর্ণালীর সাহায্যে অস্থিতি ধ্রুবক নির্ণয় করা যায় এবং একটু আগে তোমাদের সাথে আলোচনা করছি চার্জ ট্রান্সফার ব্যান্ড এবং ডিডি ব্যান্ড ইত্যাদি সম্পর্কে আমরা অতিবেগুনি দৃশ্যমান বর্ণালী থেকে ধারণা লাভ করতে পারি। সো প্রয়োগগুলো আমরা এক নজরে দেখে নিলাম। তারপরে আমাদের হাতে আছে, আমরা দেখব যে অতিবেগুনি দৃশ্যমান বর্ণালীর সাহায্যে কিভাবে গুণগত বিশ্লেষণ করা যায়। একটি গুণগত বিশ্লেষণ নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতেছি। এখানে দেখো, অতিবেগুনি দৃশ্যমান বর্ণালীর সাহায্যে গুণগত বিশ্লেষণ সার্থকভাবে করা যায়। এক নাম্বার হচ্ছে আমরা যে শোষিত পদার্থ আমরা নির্বাচন করতে পারি। অতিবেগুনি দৃশ্যমান বর্ণালীর সাহায্যে শোষিত পদার্থ, দ্রবণের মধ্যে যে শোষিত পদার্থটি আছে সেইটা আছে কিনা বা কতটুকু আছে, কি পরিমাণে আছে, ইত্যাদি বিষয়গুলো আমরা অতিবেগুনি দৃশ্যমান বর্ণালীর সাহায্যে আমরা জেনে নিতে পারি। প্লিজ কার মাইক চালু আছে একটু প্লিজ বন্ধ করো। ফয়সালের মাইক চালু আছে, ফয়সাল মাইকটা বন্ধ করে দাও। এই যে শোষিত পদার্থ দ্রবণের মধ্যে আছে কিনা এটা আবার কয়েকটি বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। একটি হচ্ছে দ্রাবকের প্রকৃতি, নেচার অফ দি সলভেন্ট, টেম্পারেচার, প্রেজেন্স অফ ইন্টারফিয়ারিং সাবস্টেন্সেস এন্ড পিএইচ অফ দি সলিউশন। এই বিষয়গুলো তোমার বস্তু নির্বাচনের ক্ষেত্রে আমাদের তারা ইন্টারফেয়ার করে থাকে, তারা নিয়ন্ত্রণ করে থাকে। এবং আরেকটি হচ্ছে হাই ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রেখে আমরা একটা পদার্থের গুণগত বিশ্লেষণ করতে পারি। তরঙ্গ দৈর্ঘ্য নির্বাচন, যে পদার্থের নির্বাচন করা হয় তা অবশ্যই একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণ শোষণ করবে, এটা আমরা গুণগত বিশ্লেষণ থেকে জানতে পারি। তারপরে ক্যালিব্রেশন কার্ভ, পরিশেষে সংশ্লিষ্ট নমুনার অবশোষণ বা অ্যাবজর্বেন্সের বিপরীতে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বসিয়ে যে লেখচিত্র অঙ্কন করে থাকি সেটাকে আমরা বলতেছি ক্যালিব্রেশন কার্ভ। তাহলে ক্যালিব্রেশন কার্ভ আমরা অঙ্কন করতে পারি। তারপরে তোমার তরঙ্গ দৈর্ঘ্য
নির্বাচনের ক্ষেত্রে অতিবেগুনি দৃশ্যমান বর্ণালীর গুণগত বিশ্লেষণ রয়ে গেছে এবং শোষিত পদার্থের নির্বাচনের ক্ষেত্রে আমাদের অতিবেগুনি দৃশ্যমান বর্ণালী ব্যবহার রয়ে গেছে। সো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই এই অধ্যায়টি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ। আমাদের আজকে এই অধ্যায় আমরা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। আমরা নেক্সট ক্লাস আমি জানিয়ে দিব তোমাদেরকে কবে আমি নেক্সট ক্লাস নিব। তো আশা করি এই পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।